আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ শাহজালাল মনি। আজকের আলোচনার শুরুতেই একটি প্রশ্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমওইউ সই হয়েছে। ইরানের কঠিন ত্যাগ, তার প্রেক্ষিতে প্রাপ্তিও অনেক। দিনভর এ খবর আপনারা শুনেছেন। ট্রাম্প কতটুকু দিতে বাধ্য হয়েছে তাও শুনেছেন। কিন্তু আমি ভিন্নভাবে দেখতে চাই। এটি কি শুধু ইরানের বিজয়? আমার উত্তর হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি এটিকে শুধু ইরানের বিজয় বলবো না। আমি এটিকে মার্কিন জনগণেরও বিজয় বলবো। কারণ গত কয়েক দশকের আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই মার্কিন পররাষ্ট্র নীতির একটি বড় অংশ এমনভাবে পরিচালিত হয়েছে যেটিকে অনেকে স্থায়ী যুদ্ধনীতি বা ওয়ার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলে থাকেন। একটি যুদ্ধের ব্যর্থতা ঢাকতে আরেকটি যুদ্ধ, একটি সংকটের সমাধান করতে গিয়ে আরো বড় সংকট, একটি অন্যায়কে আরেকটি অন্যায় দিয়ে চাপা দেওয়ার চেষ্টা। মাফিয়া যেমন একটি অপরাধকে আরেকটি অপরাধ দিয়ে ঢেকে রাখে, তেমনি সাম্রাজ্যবাদী রাজনীতিও অনেক সময় এমনই কৌশল অনুসরণ করে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। মার্কিন জনগণ আরেকটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ চায়নি, তারা আরেকটি আফগানিস্তান চায়নি, আরেকটি ইরাক চায়নি, আরেকটি ট্রিলিয়ন ডলারের যুদ্ধ চায়নি। আমার বিশ্বাস মার্কিন জনগণের সেই চাপই ট্রাম্পকে আরেকটি বিপর্যয়কর সামরিক অভিযানের পথ থেকে ফিরিয়ে এনেছে। সেজন্য আমি বলবো সালাম মার্কিন জনগণকে। আপনারা দেখিয়েছেন জনগণের শক্তি রাষ্ট্রের শক্তির চেয়েও বড় হতে পারে। আমার কথায় আপনাদের খটকা লাগতে পারে। অবশ্যই ইরান তার সক্ষমতা দেখিয়েছে, নৈপুণ্যতা দেখিয়েছে, কৌশল দেখিয়েছে। ফলে মার্কিন জনগণ তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, আর এটাই বাস্তবতা। প্রতিবাদ আপনি শুরু করুন, তারপরেই দেখবেন আপনার পাশে আরেকজন দাঁড়িয়েছে। অর্থাৎ শুরুটা আপনাকেই করতে হবে। কিন্তু ট্রাম্প কি কথা রাখবেন? এ প্রসঙ্গে আমার ব্যক্তি জীবনে একটা গল্প বলি। আমার বস অপারেশন ম্যানেজার ছিলেন মিস্টার পিটার। একদিন গল্পচ্ছলে বলতেছিলেন, জালাল, তোমার বেতন কত হওয়া উচিত? ধরো তোমার মূল্য আছে $1000, কিন্তু কেউ যদি তোমাকে প্রস্তাব করে তোমাকে $5000 দিব, তখন তুমি চিন্তা করবে। সে হয়তো তোমার বেতনেই দিবে না, কারণ তোমার মূল্য 1000, সে 5000 কোথার থেকে দিবে? তোমাকে ইনকাম করেই তো দিবে। আজকের ট্রাম্পের এত উদারতা ভাবনার বিষয় করে তুলেছে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। ট্রাম্প 2018 সালে নিজেই পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন। আজ তিনি এমইউ সই করেছেন, কিন্তু আগামীকাল তিনি কি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন? ইরানকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার হেন কাজ নাই, হেন চেষ্টা নাই তিনি করেননি। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি, বারবার রিজিম চেঞ্জের চেষ্টা, নাকি এটিও কেবল একটি কৌশলগত বিরতি? আমি নিশ্চিত নই, আপনিও হয়তো নিশ্চিত নন। তার উত্তর পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কিছুটা দিন, বিশেষ করে মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত হয়তো। প্রফেসর জিয়াংয়ের বিশ্লেষণটি
আসলে বিজয়ী কে? এখানে উল্লেখ করতে হয় প্রফেসর জিয়ান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন। তার মতে যুদ্ধের ময়দানে যারা লড়াই করে তারাই সবসময় বিজয়ী হয় না। অনেক সময় আসল বিজয়ী সেই হয় যে যুদ্ধের বাইরে থেকে নিজের অবস্থান শক্তিশালী করে। তিনি যুক্তি দিয়েছেন যখন ওয়াশিংটন এবং তেহরান সংঘাত ও সমঝোতার মধ্যে ব্যস্ত ছিল তখন চীন নীরবে নিজের কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করেছে। নতুন আন্তর্জাতিক কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা এবং বৈশ্বিক প্রভাব বৃদ্ধির উদ্যোগ নিয়ে তারা নিজেদের দীর্ঘমেয়াদী অবস্থান মজবুত করেছে। আমি তার প্রতির বিশ্লেষণের সাথে একমত নাও হতে পারি, কিন্তু একটি বিষয়ে অস্বীকার করার উপায় নেই। বিশ্ব এখন আর এক মেরুর নয়। ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য শিক্ষাটা কি? আমি বাংলাদেশের ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা দেখুন মার্কিন জনগণ কিভাবে নিজের রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু আমরা কি জনগণের শক্তিতে বিশ্বাস করি, নাকি ব্যক্তি পূজায়, নাকি দল পূজায়, নাকি অন্ধ আনুগত্যে? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নৈতিকতার ভিত্তিকে বিচার করি না, আমরা বিচার করি দলীয় পরিচয়ে। বাংলাদেশের 2024 যেই পরিবর্তন হলো সেটা কি শুধুই স্বতঃস্ফূর্ত আন্দোলন? এখানে আমি একটি কঠিন প্রশ্ন করতে চাই। যদি 2024 সালের পরিবর্তন সম্পূর্ণরূপে স্বতঃস্ফূর্তভাবে জন আন্দোলনের ফলে হয়ে থাকে, তাহলে বিভিন্ন আন্তর্জাতিক গণতন্ত্র উন্নয়ন কর্মসূচি, বিদেশি অর্থায়ন, রাজনৈতিক সচেতনতা প্রকল্প, মিডিয়া নেটওয়ার্ক, নাগরিক সমাজ উন্নয়ন কর্মসূচি এবং দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন তহবিলের উদ্দেশ্য কি ছিল? প্রফেসর জিয়ান তার বিশ্লেষণে দাবি করেন বাংলাদেশে বহু বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, এনজিও, মিডিয়া নেটওয়ার্ক এবং নাগরিক সামাজিক প্রকল্পের উল্লেখযোগ্য অর্থায়ন করা হয়েছে এবং এসব নেটওয়ার্ক সমাজের রাজনৈতিক প্রভাবকে প্রভাবিত করার সক্ষমতা তৈরি করেছিল। আমি প্রশ্ন করি, যদি জনগণের আকাঙ্ক্ষাই সবকিছু নির্ধারণ করে, তাহলে কোটি কোটি ডলার ব্যয় করে এত নেটওয়ার্ক তৈরি করার প্রয়োজন কেন? কারণ বাস্তব রাজনীতিতে অর্থ কখনো উদ্দেশ্যহীনভাবে ব্যয় করা হয় না। আপনারা লক্ষ্য করেছেন বিগত রিজিম পরিবর্তনের পর কিভাবে সমাজে অস্থিরতা তৈরি করা হয়েছে। গোষ্ঠীগত উগ্রতার এক বিষবাষ্প সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে, সমাজে বিভাজন তৈরি করা হয়েছে। মবই ছিল রাষ্ট্রের চালিকা শক্তি। জনগণের ক্ষোভ বাস্তব ছিল। একটি বিষয় পরিষ্কার করে বলি, বাংলাদেশের মানুষের ক্ষোভ বাস্তব ছিল। দুর্নীতি ছিল, ক্ষমতার অপব্যবহার ছিল, গণতান্ত্রিক সংকট ছিল, মানুষ পরিবর্তন চেয়েছিল। এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই পরিবর্তনের শক্তিকে কে পরিচালনা করেছে, কোথায় নিয়ে গেছে এবং যাচ্ছে? কারা বর্ণনা তৈরি করেছে, কারা আন্তর্জাতিক সমর্থন সংগঠিত করেছে, কারা নির্ধারণ করেছে কোন বিষয়ে সামনে আসবে, কোন বিষয়ে আড়ালে থাকবে? কারণ ইতিহাস বলে জনগণের ক্ষোভ একটি শক্তি, কিন্তু সেই শক্তিকে কোন দিকে প্রবাহিত করা হবে সেটি প্রায়ই সাংগঠনিক শক্তিগুলো নির্ধারণ করে। ইরানে কি একই নীতির প্রয়োগ হতে পারে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশে যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, ইরানে কি তেমনি কিছু ঘটতে পারে?
প্রফেসর জিয়ানের বক্তব্য হলো, যদি কোনো রাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করা কঠিন হয়, তাহলে তার অভ্যন্তরীণ দুর্বলতাগুলোকে ব্যবহার করার চেষ্টা হতে পারে। অর্থনৈতিক সংকট, সামাজিক অসন্তোষ, তরুণ সমাজের হতাশা, নারী ইস্যু, অধিকার ইস্যু, রাজনৈতিক বিভাজন, জাতিগত প্রশ্ন, এই বিষয়কে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করা হতে পারে। ইরানের ক্ষেত্রেও তিনি সেই সম্ভাবনার কথা বলেছেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশ এবং ইরান এক নয়। ইরানের রাষ্ট্র কাঠামো ভিন্ন, আঞ্চলিক অবস্থান ভিন্ন, সামরিক সক্ষমতা ভিন্ন, চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক ভিন্ন। তাই বাংলাদেশের অভিজ্ঞতা হুবহু ইরানে পুনরাবৃত্তি নাও হতে পারে, এমন দাবি করা অতিরঞ্জিত হবে। কিন্তু এটাও বাস্তব যে রাষ্ট্র অভ্যন্তরীণভাবে বিভক্ত, তাকে বাইরের শক্তি প্রভাবিত করার সুযোগ বেশি পায়। বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আমরা আরেকজন দুর্নীতিবাজকে নায়ক বানিয়ে ফেলি। একজন জালিমের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আরেকজন জালিমকে মুক্তিদাতা ঘোষণা করি। একজন স্বৈর শাসকের বিপরীতে আরেকজন ক্ষমতা লোভীকে দেবতার আসনে বসিয়ে দিই। কিন্তু বাস্তবতা কি? বড় ডাকাত যেমন ডাকাত, ছোট ডাকাতও তেমনি ডাকাত। আজ সে ছোট, কাল ক্ষমতা পেলে সেই বড় হবে। কারণ উভয়েরই নৈতিকতা নেই। বাংলাদেশের ইতিহাসে বারবার সেটাই প্রমাণিত হয়েছে। আমরা কি তাতে থেকে শিক্ষা নিব? আমরা কি সামগ্রিক পরিস্থিতির জন্য নিজেরাই দায়ী নই? আজ সমাজে যে নৈতিক অবস্থা চলছে, অবক্ষয় চলছে, চরিত্রহীনতা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, শিশু নির্যাতন, ধর্ষণ, খুন, সন্ত্রাস, এসবের জন্য শুধু রাজনীতিবিদদের দোষ দিলেই কি দায় শেষ হবে? আমরা কি নিজেরা দায়ী নই? যখন অন্যায় দেখেও চুপ থাকি, আমরা দায়ী। যখন দলীয় পরিচয়ের কারণে অপরাধকে সমর্থন করি, আমরা দায়ী। যখন সত্য জানার চেয়ে গল্প শুনতে বেশি ভালোবাসি, আমরা দায়ী। কায়েমে স্বার্থবাদীরা জানে মানুষকে সত্য দিয়ে নিয়ন্ত্রণ করা কঠিন, গল্প দিয়ে নিয়ন্ত্রণ করা সহজ। তাই তারা গল্প তৈরি করে, একজনের অপরাধকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখায় যাতে নিজের অপরাধ আড়াল করা যায়। একজনের অন্যায়কে কেন্দ্রবিন্দুতে আনা হয় যাতে নিজের অন্যায় অদৃশ্য হয়ে যায়। আর সেই গল্পের পেছনে ছুটতে ছুটতে সত্যকে আমরা হারিয়ে ফেলেছি। আজকের MOU হয়তো ইরানের একটি কৌশলগত বিজয়, অবশ্যই একটি কৌশলগত বিজয়, বিশাল অর্জন। সালাম ইরানিদেরকে। হয়তো এটি মার্কিন জনগণেরও বিজয়, কিন্তু আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা অন্য জায়গায়। জনগণ যখন জেগে ওঠে, ক্ষমতার ভারসাম্য বদলে যায়। কিন্তু জনগণ যদি ব্যক্তি পূজা, দলীয় অন্ধত্ব ও নৈতিক আপোষের মধ্যে বন্দী থাকে, তাহলে কোনো পরিবর্তনই স্থায়ী হয় না। আজ প্রশ্নটা ইরান নয়, প্রশ্নটা বাংলাদেশ। আমরা কি এখনো গল্পের মধ্যে বসে থাকবো, গল্পের মধ্যে বাস করব, নাকি সত্যকে খুঁজবো? আমরা কি নতুন কোনো ত্রাণকর্তার অপেক্ষায় থাকবো, নাকি ন্যায় অন্যায় একই মানদণ্ড সবার জন্য প্রয়োগ করব? মনে রাখবেন, যা আমরা দেখি বাস্তবতা সাধারণত তার চেয়ে অনেক বেশি জটিল। মঞ্চে অভিনেতা কয়েকজন, কিন্তু পর্দার আড়ালে পরিচালক আরো অনেক। আর তাই একজন সচেতন নাগরিকের কাজ হলো গল্প নয়, গল্পের পেছনের শক্তিগুলোকে বোঝা,
আমি মোহাম্মদ শাহজালাল বলি মনি। আপনারা দেখছেন ফোর্থ ডাইমেনশন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে।